আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আজকের ২৪ ঘন্টা সাজিয়েছি এবং এজন্য আমাদের সাথে তিনজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, সদস্য স্বাস্থ্য সংস্কার কমিশন ও সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরিচালক, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি আসলে বলছিলাম, আজকে আমরা স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করতে চাই, সেটি আলোচনার টেবিল দেখেই হয়তো সবাই এরই মধ্যে বুঝেছেন। এবং যেটি আসলে বাস্তবতা, গেল কয়েকদিন ধরে সামনে আরেকটি বাস্তবতা রয়েছে, বাজেট আসছে, এর বাইরে এখন হামের যে মৃত্যু, সেটি আবার নতুন করে এক ধরনের সংকট আমাদের দেখিয়ে দিচ্ছে কিনা দরজায় কড়া নাড়িয়ে, সেটি নিয়ে একটু ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছ থেকে জানতে চাই যে আজকেও 7 জন শিশু মারা গেলেও এ নিয়ে প্রায় সংখ্যা মৃতের 500-র কাছাকাছি। এটি আমাদের কোভিডের পরেও আবার এক ধরনের মহামারী ঘোষণা না হলেও সেরকম একটি মৃত্যু। এটি আমাদের কোন দুর্বলতাটাকে চিহ্নিত করে? আমাদের অবকাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্বলতা, নাকি সরঞ্জামের ঘাটতি? কোন জায়গাটার দুর্বলতা আসলে? আপনি যে 3টি জিনিস বললেন যে কোন জায়গার সমস্যাটা, অবশ্যই আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো ব্যবস্থাপনায়। আমি এটা এই জন্য বলবো যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা মূল উদ্দেশ্য হলো মানুষকে রোগমুক্ত রাখা, সুস্থ রাখা এবং অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা দেয়া। এবং এই জায়গার ব্যবস্থাপনার কোনো ত্রুটি থাকলে আমরা কিন্তু লক্ষ্য অর্জন করতে পারবো না। এখন আসেন, হাম এমন একটা রোগ যে এইটা কিন্তু দেশ থেকে নির্মূল করা যায়। আমি আপনাকে এক্সাম্পল যদি দেই, শ্রীলঙ্কা তারা এটা করেছে, মালদ্বীপ তারা এটা করেছে, ইস্ট তিমুরের মতো দেশ তারা এটা করেছে, ভুটান মতো দেশ তারা করেছে, আমি যদি নর্থ কোরিয়ার কথা বলি তারা করেছে। তার মানে বিশ্বের বেশ কিছু দেশ কিন্তু অলরেডি এটাকে নির্মূল করেছে। এটা নির্মূল করা সহজ এবং আমাদেরও নির্মূল করার জন্য একটা টার্গেট ছিল। তো সেই জায়গায় এটা তো নির্মূল করতে হলে মূল যে কাজটা করতে হবে সেটা হলো টিকা দেয়া। এবং একটা বয়স পর্যন্ত আজকাল অ্যাডাল্টদেরও কিন্তু হাম হচ্ছে। সুতরাং পরবর্তীতে এরকম কোনো সিদ্ধান্ত হবে কি না, পুরো জনগোষ্ঠীকেই টিকা তো একটা সময় দেওয়ার প্রচলনটাও ছিল এবং যেটি বলা হচ্ছে ইন্টারিমের ওই সময়টাতে একটা সময় টিকার না দেওয়ার কারণে এই সংকটটি তৈরি হয়েছে। এখন সংকট সেই কারণে তৈরি হয়েছে, কিন্তু সেই সংকট থেকে উত্তরণ আমরা ঘটাতে পারছি না কেন? আপনি বলছিলেন ব্যবস্থাপনার ঘাটতি, এখন কি ম্যানেজ করা যাচ্ছে না? হ্যাঁ, আমি ব্যবস্থাপনা বলতে যেটা বুঝাবো সেটা হলো ব্যবস্থাপনার কিন্তু কয়েকটা দিক আছে। ঠিক আছে, আপনাকে যদি বলি আমি যে এই রোগটার আসছে এবং এইটার প্রিভেন্ট করার কি করা দরকার তার একটা ব্যবস্থাপনা আছে, মানে রোগটা আমাদের হবে না বা বিস্তার ঘটবে না, এরকম একটা ব্যবস্থাপনা। আরেকটা হলো চিকিৎসা ব্যবস্থাপনা, দুটো। আর তৃতীয় যেটা, সেটা হলো এটা যাতে আর বিস্তার না ঘটে। এখন কথা হলো আমাদের সেরকম কৌশলগত কোনো পরিকল্পনা ছিল কিনা। আমরা এটাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি, যে আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। 3টা কথা মনে রাখবেন, যে কি করব, কিভাবে করব, কতদিনে করব। এখন আমরা জানি যে হামকে নির্মূল করা আমাদের টার্গেট এবং সেই হিসাবে তো আমরা কোনো প্রস্তুতি নেইনি, বরঞ্চ এটার মোকাবেলা করার জন্য কি করা দরকার আমরা সেটার ব্যাপারে কি করেছি, এইটাও একটা বিরাট প্রশ্নবোধক। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হলো একটা অ্যাডহক ভিত্তিতে আমরা কিন্তু এই চিকিৎসা সেবা দিয়ে হাম থেকে রোগীদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি আর টিকাও দিচ্ছি। কিন্তু টিকা দেওয়ার পরিকল্পনায় যে জিনিসটা থাকতে হবে সেটা হলো আপনাকে সার্বিক জনগোষ্ঠীর মধ্যে যে টার্গেটেড গ্রুপটা আছে তাদেরকে টিকা দিতে হবে। এবং এইটা দেওয়ার জন্য আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি শহরে যেখানে থাকেন
সেইখানে কি টিকাদান কার্যক্রমটা হয়েছে? আপনার বাসায় বাসায় কি কেউ গিয়েছে যে বাচ্চা আছে কিনা? একটা নিবন্ধন কার্যক্রম ছিল, স্কুল পর্যায়ে ছিল। তবে হ্যাঁ, এটিও সত্য, বিভিন্ন জায়গায় ফুটপাতের অনেকে টিকা পায়নি কিংবা সাধারণ অনেকে পায়নি, সেরকমের তথ্যও আছে। ফুটপাতের তো আছে। আপনি এই টিকাটা দিতে হলে যেটা করতে হয় সেটা নিয়মটা হলো কি, আপনি একটা এলাকাকে দিবেন। আমাদের ওয়ার্ড আছে না, এবং ওয়ার্ডে কর্মকর্তারাও আছেন সরকারি, এবং এই টিকাদানের তাদেরও একটা গোষ্ঠী আছে যারা নাকি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে টিকা দেয়। এই লোকগুলিকে আগে আমরা ট্রেনিং দিতে পারি নাই, বুঝলাম, প্ল্যান ছিল না সরকারের। সরকার যখন থেকে টিকাদান আবার জোরদার করছে, তখন তাদেরকে যেটা করা উচিত ছিল সেটা হলো একটা প্ল্যান্ড টিকাদান কর্মসূচি, যেটার মাধ্যমে সরকার কিন্তু এই টার্গেট গ্রুপকে টিকাদান সম্পন্ন করতে পারতো এরিয়া ওয়াইজ। তারপরে আসে পথশিশুদের কথা, যেটা আপনি বললেন, যে পথশিশুদের টিকা দেওয়ার কিন্তু কিছু নিয়ম কানুন আছে। বস্তিতে যে সমস্ত তারা অনেকে বাচ্চারা জানেই না থাকে, বলছে, তাদেরকে টিকা দেওয়ার একটা নিয়ম আছে। একটা এলাকা যেটা একটা বস্তি, একটা চিহ্নিত বস্তি, তো বাংলাদেশে আপনি ঢাকা শহরে চিহ্নিত বস্তি, আপনি তাদের একটা এরিয়াকে সারাউন্ড করেন, তাদেরকে বলেন আজকে কোনো বাচ্চা বেরোতে পারবে না এখান থেকে, আপনি সেখানে সবাইকে টিকা দিয়ে দেন। এই করে আপনি যদি টার্গেটেড পপুলেশনকে আপনি যদি টিকা দিতে চান, এটা সম্ভব। আমরা সেটা করি নাই। জি। আমরা একটু আপনার কাছে আবার আসছি, তার আগে ডাক্তার লেলিন চৌধুরী, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই জায়গাটিকে ফোকাস ধরে আমাদের স্বাস্থ্য খাতকে আপনি আসলে কিভাবে দেখেন, যেটি আসলে এখন বলা হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার বেড ক্যাপাসিটি দরকার আমাদের নিউনেটাল কিংবা পেডিয়াট্রিক কেয়ারের জন্য, সেটি যথেষ্ট নয়। আমাদের যে কোভিডের সময় অনেক আইসিইউ বাড়ানো হয়েছিল সেটি বড়দের জন্য, এবং সেই সংখ্যাটা বোধহয় 3000-এর কাছাকাছি। এর 25% মতো নিউনেটাল আইসিইউ আছে, এমন একটি তথ্য পেলাম। আপনি আসলে কি মনে করেন, এই যে আমাদের মৃত্যুর হারের পেছনে কি এই ক্রিটিক্যাল কেয়ার বেড না থাকা, নাকি আরও কোনো সংকট আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, হাম বা এই জাতীয় কোনো সংক্রামক মহামারীকে কখনোই আইসিইউ বা হাসপাতালের বেড বাড়িয়ে থামানো যায় না। বিষয়টা দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অপরিণামদর্শী, অদূরদর্শী কার্যক্রমের জন্য। তারা কি করেছে, টিকা যে পদ্ধতিতে জোগাড় করা হতো, কেনা হতো, সেটি তারা বন্ধ করে নতুন একটি পদ্ধতিতে যাওয়া শুরু করলো। অর্থাৎ পুরনো যে নৌকায় তারা নদী পার হতো, সেই নৌকাটাকে তারা ভেঙে দিল। ভেঙে দিয়ে নতুন নৌকাটা তৈরি হয়েছে কি হয় নাই এটা কিন্তু দেখে নাই। ভেঙে দেওয়ার পরে তারা নির্বিঘ্নে বসে উঠল, নতুন কোনো নৌকা তৈরি করলো না নদীটা পার হওয়ার জন্য। তাহলে কি দাঁড়ালো? দেখুন, হাম যে প্রোগ্রামের অধীনে হামের টিকা বা অন্য টিকা দেওয়া হতো, সেগুলো থামিয়ে দিল। একই সাথে যারা সেই সব খাতে চাকরি করতো তাদের বেতন বন্ধ করে দিল। অথচ দুঃখের ব্যাপার হচ্ছে যে তখন কিন্তু বাংলাদেশের টিকা মজুদ আছে, প্রায় 1 কোটিরও বেশি টিকা তখন বাংলাদেশে মজুদ রয়েছে। সেই অদূরদর্শী, অপরিণামদর্শী নীতি নির্ধারকগণ তারা যারা টিকা দেবে বা টিকা বহন করে তাদেরকে বেতন বন্ধ করে দিল, বাদ রয়ে গেল। তারা একটা আন্দোলনের মধ্যেও ছিলেন না, সেটিরও আন্দোলনে একটি কেন কথা ছিলেন? বলছেন। কারণ তাদের বেতন বন্ধ। আন্দোলন তো করবেই, পেটে ভাত না থাকলে কে আন্দোলন না করবে? না, সরকারি যারা স্বাস্থ্যকর্মী, যারা সরকারি, তাদের বেতন বোধহয় বন্ধ ছিল, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি ছিল তাদের। না, যারা টিকা বাহক ছিল, পোর্টার, তারা বাংলাদেশ গভর্নমেন্টের ফান্ড থেকে বেতন পেত না, সেটা বন্ধ ছিল। যে গাড়িগুলো নিয়ে পৌঁছিত সেই গাড়িগুলোর ট্রেন সম্ভবত ইউএসএইড, সেটা বন্ধ ছিল। তার মানে কি ছিল? পুরো ব্যবস্থাটাকে পঙ্গু করে ফেললো। তারা পঙ্গু করে এখান থেকে উত্তরণের কোনো পথ করলো না। তার মানে কি দাঁড়ালো? আমার টিকা ছিল, টিকা নেওয়ার আমার শিশু ছিল, কিন্তু যারা এর দায়িত্বে ছিল তারা একটা গোমূর্খের মতো আচরণ করলো। এবং তারই প্রেক্ষাপটে কতগুলো মারাত্মক ব্যাপার ঘটলো। তার আগে লক্ষ্য করুন, 2026 সনে বাংলাদেশে হামের সংখ্যা 0-তে নামিয়ে আনার প্রোগ্রাম ছিল। কারণ আমাদের দেশে তখন 95% বেশি শিশুকে বা মানুষকে হামের টিকার অধীনে আনা হয়েছিল। ফলে দেশে একটি সম্মিলিত রোগ সুরক্ষা ক্ষমতা বা হার্ড ইমিউনিটি, সেটি মানুষের মধ্যে ডেভেলপ করেছিল, তৈরি হয়েছিল। এই টিকাটা কম দেওয়ার কারণে একদিকে হার্ড ইমিউনিটি ভেঙে চৌচির হয়ে গেল, অন্যদিকে এই 1.5 বছরে প্রায় 45 লাখ থেকে 50 লাখ শিশু জন্মগ্রহণ করলো। কারণ আমরা জানি 30 থেকে 34 লক্ষ শিশু প্রতি বছর বাংলাদেশে জন্মগ্রহণ করে।
তাদের একটি বড় অংশ টিকার থেকে বঞ্চিত হলো। অর্থাৎ একদিকে আমরা হার্ড ইমিউনিটিকে ভেঙে দিলাম, আরেকদিকে একটা বিশাল অংশ শিশুকে আমরা টিকার বাইরে ঠেলে দিলাম। তার অনিবার্য পরিণত হবে হামের নবতর একটা মহামারী সুলভ উত্থান, যেটি ঘটেছে। এবং এই ঘটনাটা আসলে মূলত তো পদ্ধতিগত একটা শিশু হত্যা। এটাকে বিচারের আওতায় আনা উচিত, একটা গণতদন্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন করা দরকার। এখন এরা যারা করছে, এরা টিকা দেওয়ার জায়গাটা কিন্তু এর মধ্যেই লক্ষ্যমাত্রা কাছাকাছি চলে গিয়েছে, যদিও সেখানেও সমালোচনা করার অনেকগুলো জায়গা রয়েছে। একই সাথে চাইলেই আইসিইউ বাড়ানো যায় না, কারণ আইসিইউ শুধু যন্ত্রপাতি না, এর পেছনে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স এবং আরও অনেক কিছু লাগে। এবং শুধু তাই না, আইসিইউর জন্য যে পরিবেশটি দরকার, সেই পরিবেশ তৈরি করার জন্য একটা ব্যাপক আয়োজন। তার মানে আমরা একদিকে রোগ তৈরি হওয়ার জন্য যে বাঁধ ছিল, সেই বাঁধটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আইসিইউ কেন নাই, এই প্রশ্নটা একেবারেই অবান্তর। এখন এই সরকার সে বিষয়টাকে প্রচারণার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু এটাও ঠিক যে কম সময়ের মধ্যে তারা ডিসঅর্গানাইজড টিকা দেওয়ার সিস্টেম যেটা ছিল, অর্থাৎ পোর্টাররা যারা বাহক ছিল তারা এক এক জায়গায় চলে গিয়েছিল, তাদের কোনো ঠিক ঠিকানা ছিল না, সেগুলোকে জোগাড় যন্ত্রণা করে কিন্তু মোটামুটি শুরু করতে পেরেছে। এটি আমরা একদিকে অভিনন্দনযোগ্য। আমরা তাদেরকে আরও বেশি অভিনন্দন দিতাম যদি তারা একই সাথে যাদের দায়িত্বহীনতার জন্য এই ব্যাপারটা ঘটলো, শিশু হত্যা ঘটলো, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতো এবং একই সাথে যদি প্রচারণাটা বেশি করতো। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে আনতে চাই, আপনার দৃষ্টিতে, যেটি ব্যবস্থাপনার কথা বলা হচ্ছিল বা আপনারাও বিভিন্ন সময় বলছিলেন যে রোগী এবং চিকিৎসক তথা চিকিৎসক এবং নার্সের যে অনুপাত, সেটি আমাদের বেশ ঘাটতি রয়েছে বা সেই জায়গায় এটি কি আমাদের সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো দিন শেষে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই যে আমরা যদি কোনো একটি বিপদে পড়ে যাই, সেখান থেকে উত্তরণ আমরা ঘটতে পারছি না, অর্থাৎ প্রিভেনশনে নজর না থাকলে আর আমরা বিপদ থেকে উঠতে পারছি না, সেটার ক্ষেত্রে কোনো সংকট তৈরি? দেখুন, 10 জন লোকের জন্য 3 কেজি চালের ভাত রান্না করা দরকার। আপনার চাল রয়েছে 1.5 কেজি বা 2 কেজি, আপনি সবার পেট ভরাতে পারবেন না। তাহলে মূল পরিকল্পনা থাকতে হবে 3 কেজি চাল উৎপাদন। এই দেশে প্রতি 10,000 মানুষের জন্য যে পরিমাণ চিকিৎসক থাকা দরকার, আমার দেশে রয়েছে 6.7% মতো, কম বেশি। এবং যে পরিমাণ নার্স থাকা দরকার আমাদের রয়েছে তার অর্ধেক না, 3 ভাগের 1 ভাগের মতো। অর্থাৎ এটি তো বটেই যে আমরা দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত স্বাস্থ্য খাতে কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিকল্পনা এই পর্যন্ত কোনো সরকার প্রণয়ন করেনি, এবং তার সাথে সাথে পথ নকশা বা রোড ম্যাপ সেটিও তৈরি করেনি। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, এর সাথে কিন্তু টিকাকে মেশানো যাবে না। কারণ টিকার ক্ষেত্রে আমরা এত সফল ছিলাম যে বিশ্বে যে 3টি দেশ টিকার ক্ষেত্রে সফল ছিল, তার মধ্যে একটি আমরা ছিলাম। আমরা ভ্যাকসিন হিরো হিসেবে বিশ্বে স্বীকৃত হয়েছিলাম। সেই একটি অতি সুসংগঠিত একটি কাঠামোকে যারা ভেঙে দিল, এটাকে তো আসলে আলোচনার বাইরের টেবিলে ঠেলে দেওয়া যায়, সেটি নিশ্চয়ই না। আমরা আপনার কাছে আবার আসছি, তার আগে ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, একটু আপনার কাছে জানতে চাই, শুধু টিকা নয়, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও যেটি আসলে তৃণমূলে যারা সেবা দিয়ে থাকেন, কমিউনিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়, আসলে বাস্তবিক অর্থে ইউনিয়ন যারা স্বাস্থ্য পর্যায়ে থাকেন, একটি ছোট ক্লিনিক বা হাসপাতালের মতো রয়েছে, স্যাকমো বা যারা দায়িত্ব পালন করেন মোট কথা ইউনিয়ন পর্যায়ে, সেটির ক্ষেত্রে যেই সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন, সেগুলোর অবস্থা বেশ খানিকটা বেহাল। আপনিও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছেন। আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে প্রায় 45,000 কোটি টাকা অবকাঠামোতে ব্যয় হয়েছে। তাহলে তৃণমূলের যেটি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আপনারা সবাই জোর দিচ্ছেন, সেইখানে ব্যয় এত কম কেন? আপনি কিভাবে দেখেন এই জায়গাটাকে? কিভাবে? ব্যয় আসলে কম না। ব্যয় আমরা যদি দেখি যে আমাদের ইউনিয়ন লেভেলের যে অবকাঠামো স্বাস্থ্যের, সেটা 3টা স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। তার মধ্যে কমিউনিটি ক্লিনিক পরিচালিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট দিয়ে, FWC যেটা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার বলে সেটা DGFPর মাধ্যমে, আর স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র একটা আছে সাব সেন্টার বলে, সেটা হচ্ছে DG হেলথের মাধ্যমে। তার মানে এই 3টাকে যদি আমরা এক করি এবং তার জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, আমরা উপজেলাতে আমাদের প্রায় 500 মতো ফাংশনাল উপজেলা হসপিটাল আছে, সেখানে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার ডাবল বরাদ্দ কিন্তু এই
ইউনিয়ন লেভেলে যে 3 ধারা স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে তাহলে এগুলো দেওয়া হচ্ছে না হয়। কেন? তার মানে হচ্ছে যে এই যে 3টা ধারা দিয়ে দেওয়াতে এবং কোনো ধারারই অপটিমাম জনসংখ্যা নাই। প্রপার জনসংখ্যা নয়, অবকাঠামো নেই। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলাম, ইউনিয়ন পর্যায়ে অনেক ইউনিয়নে অবকাঠামোই পাইনি। দুর্বল, জনসংখ্যা দুর্বল, সেখানে ম্যানেজমেন্ট, স্যার যেটা বলছিলেন, ম্যানেজমেন্ট দুর্বল। সো কোন পৃথিবীর কোথাও নাই যে প্রাইমারি হেলথ কেয়ার 3টা স্বতন্ত্র ধারা থেকে দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং ইজ ভেরি মাচ প্রাইমারি হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক যেটা দিচ্ছে সেটাও প্রাইমারি হেলথ কেয়ার, ইউনিয়ন সাব সেন্টার বা উপজেলা হেলথ অফিস যেটা বলে সেটাও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার। খরচ সরকারি করছে, অনেক টাকাই খরচ করছে, কিন্তু সেবা নাই এবং সেটা হবেও না কখনো। সেই জন্যই এই স্যাররা সংস্কার কমিশনের থেকেই ওরা সাজেস্ট করেছিলেন যেটা, সেটা হলো 3 ধারায় ইন্টিগ্রেটেড করে একটা ধারা হওয়া উচিত এবং একটা স্বতন্ত্র বডি দ্বারা এটা কন্ট্রোল হওয়া উচিত। এই যে পুরো যে লাইন চেইন অফ কমান্ড যেটা আছে, হ্যাঁ, সেটা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ারের যে ইয়েটা সেটা কখনো ফিরে আসবে না। তো সেটা এই সরকারও কমিটেড, তাদের নির্বাচন ইস্তেহারে সেটা বলেছে। এখন দেখা যাক তারা যদি করতে পারে তাহলে এই জায়গায় আমাদের খরচ করাটা সেটা হয়তো যে খরচটা সেটা হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হবে। তাছাড়া এইভাবে যদি চলতে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে সিএসসিপিদের বেতন দিতে পারছিল না, কারণ হচ্ছে যে তারা অপারেশন প্ল্যানের আন্ডারে ছিল, অপারেশন প্ল্যান বন্ধ হয়ে গেল, 6-7 মাস 9 মাস তারা বেতন পায়নি। আপনি দেখেন যে ইউনিয়ন সাব সেন্টার যেটা, সেটা হলো ডাক্তার একজন থাকার কথা, সেই ডাক্তার সেখানে যায় না, একজন স্যাকমো থাকার কথা, সেটাও অনেক জায়গায় পোস্ট ভ্যাকান্ট আছে। হ্যাঁ, আপনার এফডব্লিউসিতে সেটা এফডব্লিউএ বলেন, এফডব্লিউভি বলেন, এফডব্লিউভি মাঝে কিছু নিয়োগ দিয়েছে, কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর এই সমস্ত পোস্টগুলোর বেশিরভাগই ফাঁকা আছে। হ্যাঁ, এগুলো নিয়োগ অনেক দিন দেওয়া হয় না। তার মানে পোস্ট আছে, কিছু লোকবল আছে, কিন্তু সার্ভিসটা নাই। টাকা ঠিকই খরচ হচ্ছে, কিন্তু সেখান থেকে সেবা আউটকামটা হচ্ছে না। যে সেটি নিয়ে যেহেতু সামনেই বাজেট, কোন কোন জায়গাতে এবং যেটি বলা হচ্ছে যে জিডিপির প্রায় 5% বরাদ্দের দাবি, সরকারও এর মধ্যে বলেছে 5% না হলেও কাছাকাছি একটি বাজেট বরাদ্দ দিবে, সেটি নিয়ে একটু আরও আলোচনা করতে চাই। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরছি। ডাক্তার মোজাহিরুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বাজেটের প্রসঙ্গে আসার আগে আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। আমাদের এর আগের যেই কথাটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল বা হয়েও থাকে এখনও, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, একটা রোগীকে যে পরিমাণ মোট ব্যয় করতে হয় তার নিজের পকেট থেকে কতটা ব্যয় করতে হয়। একটা সময় সেটি 2012 সালে সম্ভবত 62 ছিল, এখন সেটি বাড়তে বাড়তে 73%, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 20%-এর বেশি হওয়া ঠিক না। এইটা আমাদের এত ব্যয় হচ্ছে, যেই ব্যয়টাই নির্ধারিত হয়, এই রোগীর পকেট থেকে বেশি যাওয়ার কারণটা কি? মানে আমরা কেন রোগীরকে ভর্তুকি বাড়াতে পারছি না? কোন জায়গাটাতে সমস্যা? আমার মনে হয় যে আমরা সবাই তো হাসপাতালে যাই, ডাক্তারের কাছেও যাই, আবার নিজের থেকেও চিকিৎসা নেই, এবং এটা করতে গিয়ে এই যে ব্যয়ের কথাটা বলছেন, এইটা আমি যখন ডব্লিউএইচওতে ছিলাম 2020-এর সময়কার কথা বলি আমি, তখন আমি একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশের উপরে। সেই রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যে এই আউট অফ দ্য এক্সপেন্ডিচার ব্যয় কমিয়ে আনার কথা, এবং সেইটা 27-এ আনতে পারলে ভালো, আর না হলে 30-এর ঘরে থাকবে। এখন চিন্তা করুন, আজকে থেকে অনেক বছর আগে, 15 বছর আগের কথা আমি বলছি। এখন আপনি যেটা বললেন, আমি কিন্তু আমার হিসাব কিন্তু বেশি। আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার আমাদের দেশে 78%। আচ্ছা, এখন 78% একটা লোক তার চিকিৎসার জন্য যখন ব্যয় করে, তখন এইটা এফেক্ট করে তার অনেক কিছুর উপরে। তার মধ্যে তার কিন্তু এই স্বাস্থ্য ব্যয়টা কিন্তু প্রভাব ফেলে, এবং তার পরিবারের উপরে প্রভাব ফেলে, তার সন্তানদের উপরে প্রভাব ফেলে। তারপরে এই যে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ আছে, এনভায়রনমেন্টাল যে সমস্ত অ্যাডভার্সারি আছে, তারপরে আমরা যেখানে থাকি, বাসস্থানের উপরে
যে সমস্যাটা পড়ে, কারণ আমাকে এগুলি কমাতে হয়। রোগীর এই ব্যয়টা বাড়ছে কেন, মানে রোগীর পকেট থেকে কেন বেশি যাচ্ছে, সরকারের ভর্তুকি কম কেন যাচ্ছে, সংকটটা কোথায়? না, সমস্যাটা তো একই জায়গায়, যে আপনি চিকিৎসা নিতে গেলে আপনার চিকিৎসা ব্যয় কত রকমের। তার মধ্যে প্রথম ধরেন আপনার ডাক্তারের ফি একটা থাকে, ধরে নেন যদি সরকারি হাসপাতালে না যায়, আর সরকারি হাসপাতালে গেলেও নানা রকম আনুষঙ্গিক ব্যয় আছে ওখানে। তারপরে যেটা হয় সেটা হলো ঔষধ। আপনি দেখবেন যে কোনো প্রেসক্রিপশনে যে আমাদের ঔষধের লিস্ট যদি দেখেন, আপনি যদি বাইরের একটা ডাক্তারের ঔষধের প্রেসক্রিপশনের লিস্ট দেখেন, যথেষ্ট পার্থক্য পাবেন আপনি। তারপরে তাদের যে সমস্ত পরীক্ষা করতে দেয়া হয়, এখানে একটা আলহলি অ্যালায়েন্স আছে, এবং সেটার কারণে তাদের চিকিৎসা ব্যয় বেড়ে যায়, এবং এইটা কিন্তু বেশ একটা বড় একটা অ্যামাউন্ট। এই ধরনের আনুষঙ্গিক আরও যদি সব জিনিস ধরেন এবং সেটা দিয়ে যখন ক্যালকুলেট করা হয়, তখন দেখা যায় যে এটা বেড়ে এই পরিমাণ গেছে। এখন এটা যদি কমায় আনতে হয়, তাহলে আপনাকে চিকিৎসা ব্যয় কমাতে প্রথম যেই কাজটা করতে হবে, যে একটা সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা আমরা যদি করতে পারতাম, যেখানে আমরা বলি যে চিকিৎসাটা ব্যয়বহুল হবে না, সেইটার জন্য আমাদের যা করণীয় সেটা আমরা করতে পারি নাই, করি নাই। এখনও আমাদের কাগজে কলমের লক্ষ্য কিন্তু সেটা আছে। যেমন আপনি গ্রামের সাধারণ মানুষ, তাদের চিকিৎসা ব্যয়টা যখন বেড়ে যায়, তখন তাদের এটা কিন্তু প্রভাব ফেলে তাদের স্বাস্থ্যের উপরে, এবং পরিবারের সবার স্বাস্থ্যের উপরে এটার প্রভাব ফেলে। এবং এই ব্যয়টা আমাদের দেশে কেন এত বেশি হবে, এটা তো অন্যান্য দেশ কিভাবে ম্যানেজ করেছে আমাদের জানা। সুতরাং আমাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট হয়েছে, ইন্স্যুরেন্সের কথা হয়েছে হেলথের, কিন্তু আমরা কোনোটাই বাস্তবায়ন করতে পারি না। লক্ষ্য ঠিক করে আমরা যখন বাস্তবায়ন করতে পারি না, আরেকটা নতুন জায়গায় শিফট করি, তখন কিন্তু আমরা সাফল্য আনতে পারবো না। আমরা পারি না কেন? সদিচ্ছার অভাব, নাকি আমাদের বাস্তবতা, মাঠের বাস্তবতা সেরকম না, নেই? প্রথম কথা হলো আমরা পারি না, যে আমাদের সদিচ্ছার অভাব একটা মহলে অবশ্যই সদিচ্ছার অভাব আছে, এবং সেইটা রাজনৈতিক আমরা মনে করি। কারণ এই ব্যর্থতা তাদের, কারণ তাদেরই দায়িত্ব আমাদের এই স্বাস্থ্য নিয়ে যা করণীয় তাদের দায়িত্ব, এবং স্বাস্থ্যমন্ত্রীও একজন ডাক্তার, এই রাজনৈতিক নেতা। সুতরাং আমরা তাদের কাছেই আশা করব। এরপরে যেটা, সেটা হলো রাজনৈতিক যে প্রভাব বা রাজনীতিকে যারা আছেন, তারা কিন্তু একটা জিনিস করতে পারেন, সেটা হলো তারা যদি লক্ষ্য ঠিক করে যা যা করণীয় সেই কাজগুলি যারা সম্পৃক্ত তাদেরকে নিয়ে করেন, এবং তার জন্য যদি আবার আমি ফিরে আসি যে কৌশলগত পরিকল্পনা, আমাদের কোনো পরিকল্পনা আমাদের না জনগণের সামনে আছে, না নীতি নির্ধারকদের কাছে আছে। যদি সেটা থাকতো এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করত, আর জনগণ যদি থাকতো সেটা দেখার জন্য যে লক্ষ্য অর্জিত হচ্ছে কিনা, কিভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরাও পারতাম। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা একটা বড় ব্যর্থতা, যে একটা দূরত্ব, যে সরকার কি চাচ্ছে আর জনগণ কতটুকু সম্পৃক্ত হচ্ছে। ডক্টর লেলিন চৌধুরী, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলা হচ্ছে এইবার বাজেটের প্রসঙ্গেই আসি, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন আজকেও বলেছেন বাজেট পাশ হলে দেশের হাসপাতালগুলোতে কয়েক ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ করা হবে। আমরা এর আগের সরকারের কয়েক টার্মেই দেখেছি প্রচুর অবকাঠামো নির্মাণ হয়েছে, অনেক অনেক হাসপাতাল, অনেক প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু দিন শেষে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এখন আবার আমরা শুনতে পাচ্ছি যে প্রচুর যন্ত্রপাতি সরবরাহ, যন্ত্রপাতি নিয়ে অনেক অনিয়ম দুর্নীতির খবরও গণমাধ্যমে বেরিয়েছে। আপনি কিভাবে দেখেন বাজেটের যে প্রকৃত ব্যবহার খাতওয়ারি, সেটি কি ঠিকঠাক মতো এখনো পরিকল্পনা হচ্ছে কিনা? আমরা যদ্দূর জানি, এখনো বাজেট বাংলাদেশের এই 17 বা 18 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সেটা এই বাজেটে সম্ভবত এবারও আমরা দেখব না। একটি বিষয় মাথায় রাখা দরকার, বাজেট কিন্তু শুধু ব্যয় বরাদ্দ আর খরচ না। একটি দেশের সরকার তার মানুষের জন্য স্বাস্থ্যকে কিভাবে দেখে, কিভাবে উন্নত করতে চায়, কিভাবে স্বাস্থ্য সেবা দিতে চায়, তারই অর্থনৈতিক ভাষ্য হচ্ছে বাজেট। ধরুন, এদেশের 20% মানুষ কম বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই বাজেট তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবে, পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেবে,
সেটি এর আগে কোনো বাজেটেও ছিল না, এই বাজেটে থাকবে কিনা আমি সন্দেহী। দ্বিতীয় আরেকটা ব্যাপার, প্রতি বছর 60 থেকে 65 লক্ষ মানুষ কতগুলো বড় রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। এই বাজেট, সামনে যে বাজেট আসবে, এই যে অবনমনটা অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়াটাকে ঠেকানোর জন্য তারা কি করবে সেটাও কিন্তু পরিষ্কার না। তৃতীয়ত ধরুন, খুব মৌলিক একটা জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশে, আমি মেডিকেল কেয়ার বলছি, চিকিৎসা সেবা, যদি হাসপাতালের কথা বলি, 1,73,000-এর মতো হাসপাতালের শয্যা রয়েছে। এটি কম বেশি হতে পারে। তো এর মধ্যে সরকারি খাতে হচ্ছে 73,000 বা 72,000 প্লাস শয্যা, আর 1 লাখ বা তারও একটু বেশি হচ্ছে বেসরকারি খাতে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, যে বেসরকারি খাতের কলেবর এখন সরকারি খাতের চেয়ে বড়। তাহলে এই বেসরকারি খাতকে সঠিক পথে রাখার জন্য যে নজরদারি এবং তাদের বিকাশে যে সহযোগিতা এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যে পদ্ধতি, সেটি তো একটি আয়োজন থাকতে হবে। আমরা দেখি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধানত তারা সরকারি প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। তাহলে এবারের বাজেটে অন্তত এই বেসরকারি খাতকে নজরদারি দেখভাল করার জন্য একটি বস্তুনিষ্ঠ বাস্তবমুখী একটি ব্যবস্থা থাকা দরকার। কোভিডের সময় আমরা দেখেছি যে যদি আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ারটাকে জোরদার করতে না পারি, রোগী হয়ে যাওয়ার পরে চিকিৎসা করে সামাল দেওয়া সম্ভব না। এবারের বাজেটে আমি ব্যক্তিগতভাবে এখনও সন্দিহান যে সেই জায়গায় কতটা কি করতে পারবে। ধরুন, কতগুলো বিশেষ রোগ রয়েছে, যেমন থ্যালাসেমিয়া, হিমোফেলিয়া, অথবা আমাদের অটিস্টিক বা শিশু, তাদেরকে বা বোঝার থেকে সম্পদে রূপান্তরিত করার জন্য কি রয়েছে সেটাও কিন্তু বাজেটে আমরা পরিষ্কারভাবে পাই না। ধরুন, একজন চিকিৎসক 60 বছর বা 59 বছরে, 60 বছরে সে অবসরে গেল। বাংলাদেশে মানুষের গড় আয়ু যখন 73-74 বছর হয়ে গিয়েছে, 60 বছরে অবসরে যাওয়া চিকিৎসক কিন্তু সে পূর্ণাঙ্গভাবে শারীরিকভাবে সে ফিট, মানে সুস্থ। তার অবসরে যাওয়ার পর তার মেধাটাকে রাষ্ট্র, যেটি সে 40 বছর বা 35 বছর যাবৎ তৈরি করেছে, সে মেধা এবং অভিজ্ঞতাকে কিভাবে ব্যবহার করবে তারও কিন্তু কোনো রূপরেখা আমরা বাজেটে পাই না। অন্যদিকে দেখুন, বাজেট মানুষের স্বাস্থ্যসেবা, মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যসেবায় মানুষকে যুক্ত করার একটি প্রক্রিয়া, কমিউনিটি এনগেজমেন্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষা, সেটিও কিন্তু আমরা প্রক্রিয়া দেখিনি। এখানে ব্যাপারটা দাঁড়ায়, সরকারের পক্ষে নীতি নির্ধারক যারা, তারা দাতার ভূমিকা থাকে, আমরা দিচ্ছি, তোমরা বিনে পয়সায় সেবা পাচ্ছ। এটি যে বিনে পয়সার সেবা না, এটি যে আমার টাকার সেবা, এই বোধটা থেকে মানুষকে বঞ্চিত করা হয়। অতএব মানুষকে তো যুক্ত করতে হবে। একই সাথে দেখুন, একটি ধরুন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে প্রতিটি শয্যার পেছনে, বা একটি উপজেলা হাসপাতালে প্রতিটি শয্যার পেছনে একজন রোগীকে ধরা গেল গড়ে 5 দিন বা 7 দিন, 1 সপ্তাহ ভর্তি ছিল। আমার রাষ্ট্র কী পরিমাণ টাকা খরচ করছে, সাথে একটি প্রাইভেট, মধ্যম মানের প্রাইভেট হাসপাতালে 7 দিনের চিকিৎসায় একজন ব্যক্তি কত টাকা খরচ করছে, তারও তো একটা হিসাব হওয়া দরকার। একটা বিষয় তো বোঝেন যে মানুষের জীবন এবং অসুস্থতা, এটি সরকার এবং বেসরকারি ভেদে কোনো পার্থক্য হয় না, জীবন জীবনই। তাহলে বেসরকারি এবং সরকারি হাসপাতালকে পরিচালনার জন্য, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর বা প্রোটোকল, মানসম্পন্ন একটি সেবা ব্যবস্থা, এবং তাকে আবার পরিমাপ করার একটি ব্যবস্থা, অ্যাক্রিডেটেড করার একটা ব্যবস্থা, সেটি তো থাকা দরকার, সেটিও নাই। অতএব এই কাজগুলো তো বাজেটে জোর দিতে হবে। যদি এগুলোতে জোর দেয়া না হয়, তাহলে কিন্তু যাহা 19 তাহাই 20, যাহা লাভ তাহাই কদু হয়ে থাকবে। জি, সৈয়দ আব্দুল হামিদ, আপনার কাছে একটু জানতে চাই, 5% বরাদ্দ নিয়ে, জিডিপির 5% বরাদ্দ নিয়ে আপনারা বলছেন বিভিন্ন সেক্টর থেকে বলা হচ্ছে, এই 5% এবার যদি হয় বা কাছাকাছিও হয়, তাতেই কি আমাদের সংকটের সমাধান হয়ে যাবে? আমি আগে যে আলোচনাটা হলো, একটা লিঙ্ক ধরে আপনার এই কোয়েশ্চেনটা বলছি। সেটা হলো, আপনি জিজ্ঞেস করেছিলেন স্যারকে যে কেন আমাদের আউট অফ পকেট পেমেন্ট বেশি। আমরা যদি দেখি যে রুগীরা কোথায় যায়, রুগীদের একটা বড় অংশ যায় হচ্ছে ওষুধের দোকান
কক এবং নিজে নিজে ওষুধ কিনে খাওয়া, তাহলে এইটার খরচ তো তার নিজের পকেট থেকে দিতে হবে, সেটা প্রায় 60%। আর প্রায় 40%র মতো যে থাকে সেইটার ভিতরে মাত্র 12 থেকে 14% যায় হচ্ছে সরকারি হসপিটালে বা সরকারি বিভিন্ন সেন্টারে, আর বাকি যেটা সেটা হচ্ছে যে প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার বা ডক্টরের চেম্বার। তার মানে আমরা যদি দেখি যে এই 12% বাদ দিয়ে বাকি যেটা থাকে প্রায় 86 থেকে 88% পর্যন্ত এটা যাচ্ছে কোনো না কোনো প্রাইভেট, হয়তো ফর্মাল প্রাইভেট অথবা ইনফর্মাল প্রাইভেটের কাছে, এবং সেটার টাকাটা নিজের পকেট থেকে দিতে হচ্ছে। তো সঙ্গত কারণে তো সেটা তো আর সাবসিডি দেওয়ার সুযোগ নাই। অন্যদিকে যদি আমরা সরকারি হসপিটালে যারা যাচ্ছে তাদের দিকে যদি তাকাই, তাহলে তারা গিয়ে সেখানে কি পাচ্ছে? সেখানে গিয়ে তারা ডাক্তারের কনসালটেশন সার্ভিসটা পাচ্ছে বা নার্সের সার্ভিসটা পাচ্ছে, কিন্তু ডায়াগনস্টিক সেবাটা তাদের অপ্রতুলতা থাকার কারণে সেখানে সবটা পাচ্ছে না, সেটা রোগীকে বাইরে থেকে আনতে হচ্ছে, এবং ওষুধও পর্যাপ্ত না থাকার কারণে বা পর্যাপ্ত থাকলেও ডিসপেন্সিং মেকানিজমে দুর্বলতা থাকার কারণে সেখান থেকে ওষুধটাও পাচ্ছে না, তো সেটাও বাইরে থেকে কিনতে হচ্ছে। তাহলে সরকারি হসপিটালে বসেও কিন্তু রোগীকে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে। সঙ্গত কারণেই তাহলে এই আউট অফ পকেট পেমেন্ট ওই স্যার যেটা বলছেন 88 বা 79 বা 80% দিকে যাচ্ছে। তাহলে এইটা সূত্র ধরে আপনি যদি আপনার ওই কোয়েশ্চেনটাতে আসি, তাহলে এই 5% জিডিপি যেটা, সেটার পরিমাণ যদি আমরা এখন হিসাব করি এখনকার কনটেক্সটে, তাহলে সেটা দাঁড়াবে প্রায় 3,00,000 কোটি টাকা। এখন কিন্তু গত বছর মানে এই বছরে যে বাজেট প্রস্তাবিত বাজেট ছিল সেটা হচ্ছে 42,000 কোটি টাকার মতো, যদিও যখন 6 মাসে সময় এটা রিভাইজ করা হলো এটার 1/3 কেটে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাবো যে বছর শেষে 1/3 আবার এই যে 1/3 কেটে নেওয়ার পরে যে অংশটা থাকলো তার 1/3 আবার এটা খরচ করতে পারবেন। আমি যতটুকু খরচ হবে তার 1/3 আবার যেটা লিকেজ বা ওয়েস্টেজ হবে, তার মানে বেসিক্যালি 18 থেকে 20,000 কোটি টাকা মতো খরচ করতে পারবে, এবং তার ভিতরেও এই যে ওয়েস্টেজ বা লিকেজ আছে, তাই না? তাহলে এই অংশটাকে আমাদের মাথায় রেখে এখন যদি 3,00,000 কোটি টাকার বাজেট যেটা ধাপে ধাপে বাড়াবে, এই বছর আমরা জানি যেটা সেটা হলো বাজেট বাড়ছে, এটা আমরা বিভিন্ন সময় বলেছি, এবং বিএনপি সরকার যেহেতু প্রথমবারের তারা বাজেট ঘোষণা করছে, তো সঙ্গত কারণেই তারা চাইবে যে শুরু থেকে যেন বাজেটটা বাড়তি থাকে। সেজন্য আমরা শুনতে পেয়েছি যে জিডিপির 1%-এর মতো হবে, তাতে যেটা হবে সেটা হয়তো 65 বা 70,000 কোটি টাকার বাজেট হবে। এখন এই বাজেটটাকে খরচ করতে হবে, তাহলে খরচ করতে গেলে কোথায় খরচ করতে হবে? তাহলে ওই যে আপনি শুরুতে যেটা বললেন যে যন্ত্রপাতি আমাদের দরকার, ডেফিনেটলি যন্ত্রপাতি দরকার, কিন্তু সেই যন্ত্রপাতিটা পরিচালনার জন্য লোকবল দরকার, এবং সেই যন্ত্রপাতিগুলোকে মেইনটেনেন্স করার জন্য আমাদের সিস্টেম দরকার। এখন এই মেইনটেনেন্সটা নির্ভর করবে যেটা সেটা হচ্ছে যে নিমুর মতো একটা সেন্ট্রালাইজড অর্গানাইজেশন যাদের এখনও ডিভিশন লেভেলে অফিস নাই, এবং তারা এনওসি না দিলে লোকাল হসপিটালগুলো কিন্তু তারা করতে পারে না, ঠিক আছে? এবং এই যন্ত্রপাতিগুলো চালানো, মেইনটেনেন্স করার জন্য লোকবল সহ যা কিছু লাগে সেটা যদি না হয় তাহলে যেটা হবে ওই যন্ত্রপাতি কেনাটাই ওয়েস্টেজ হবে। এবং আমরা আগের যে এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি সেটা হলো যে যন্ত্রপাতিগুলো হসপিটালে যাওয়া হয় সেগুলো যেভাবে প্রকিউর করা হয় সেটা যেহেতু শুধু স্পেসিফিকেশন দেখে প্রকিউর করা হয়, তাহলে সেখানে অনেক লো কোয়ালিটি যন্ত্রপাতি চলে আসে, অনেক বাক্স খোলার আগে যন্ত্রপাতিগুলো নষ্ট পাওয়া যায়। তাহলে এই রকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু এই বাজেট, এই যে যেটা বাড়তি বাজেট সেটা কাজে লাগবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেটা বলি যেটা সেটা হলো একটা ভালো বাজেট মানে কি, যেটা লেনিন ভাই বলতেছিলেন যে ভালো বাজেট মানে যেটা সেটা হচ্ছে যে বাজেট বাড়লো, সেই বাজেটটা যদি মানুষকে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেবা নেওয়াতে সহজতর করে। যেমন দ্যাট মিনস আমি এখন যে অবস্থায় ট্রিটমেন্ট সেবা নিচ্ছি, হসপিটালে গিয়ে অনেক হ্যাসেল হয়, দেরি হয়, বা অনেক ওষুধ বা সরঞ্জামাদি সাপোর্ট পাচ্ছে না, নতুন বাজেট যদি আমাকে সেটা সহজতর করে দেয় এবং আমার পকেট থেকে যেটা খরচ হচ্ছে সেটা যদি আগের তুলনায় কম খরচ হয়, তাহলে আমি বুঝবো যে এই বাজেটটা হয়েছে গণমুখী বাজেট বা জনমুখী বাজেট বা আমরা পিপল ফ্রেন্ডলি বাজেট যেটা বলে থাকি। তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে নজর দিতে হবে, এবং সেই জায়গাগুলোর জন্য কি কারণে মানুষ প্রাইভেট হসপিটালে যাচ্ছে, ককের কাছে যাচ্ছে, কেন সরকারি হসপিটালে মুখী হচ্ছে না, বিশেষ করে সরকারি হসপিটালমুখী মানে আমরা যদি বলি যে সেকেন্ডারি বা টার্সিয়ারি হসপিটাল, সেখানে তো ভিড় অনেক বেশি, তাহলে সেখানে তো সিট ক্যাপাসিটি কম জনগণের তুলনায়, তাহলে সিট কোথায় বেশি আছে? সিট আছে উপজেলাতে,
বেশি। এবং যদি আমরা প্রাইমারি কেয়ারের কথা যেটা বলি যে 3 ধারার প্রাইমারি কেয়ার, সেখানে যেহেতু প্রাইমারি কেয়ার পায় না, তাহলে মানুষ ককের কাছে যায় বা প্রাইভেট হসপিটালে যায়। যখন ডিজিজ প্রলংড হয়, প্রকোপটা বেড়ে যায়, তখন সেটা টারশিয়ারি কেয়ারে সরাসরি চলে আসতেছে, সেখানে ভিড় বাড়তেছে। তার মানে ওই যে প্রাইমারি কেয়ারে যেটা, সেটা হলো শক্তিশালী যেটা করা। এখন প্রাইমারি কেয়ার শক্তিশালী তো মুখে বললে হবে না, তাহলে সেটা একটা প্রপার স্ট্রাকচার লাগবে, ডিজাইন লাগবে, এবং সেখানকার কি প্রবলেমগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে তারপরে করতে হবে। উপজেলাটাকে আমাদেরকে পুরোপুরি ফাংশনাল করতে হবে। উপজেলা ফাংশনাল না, ডাক্তার নাই, 33 জন 35 জন ডাক্তার থাকার কথা, ইনক্লুডিং স্পেশালিস্ট ডাক্তার। সেখানে আপনি রেগুলার ডেতে যান বা 10-12 জন পাবেন আর কি। হ্যাঁ, এবং আউটডোরে 300 রুগী দেখতেছে 2 জন ডাক্তার, আউটডোরের ক্যাপাসিটি নাই, ওষুধ নাই। তাহলে এই যে জিনিসগুলো যদি ডায়াগনস্টিক সেবার অপত্রতা রয়েছে, এইগুলোকে যদি আমলে নিয়ে বাজেটটাকে ওইভাবে ইয়ে করা হয়, আইটেমাইজ করা হয়, তাহলে কিন্তু এই বাজেট, বাড়তি বাজেট যেটা, সেটা কিন্তু কাজে লাগবে। তা না হলে বাড়তি বাজেট, জনগণ বাড়তি বাজেট নিয়ে উচ্ছ্বাসিত হওয়ার কোনো সুযোগ নাই। জনগণ দেখবে যেটা আমি হসপিটালে আগে যেতাম, আগে যেরকম সেবা পেতাম, এখন তার থেকে কুইক সেবা পাচ্ছি, ভালো সেবা পাচ্ছি, ওষুধ বেশি পাচ্ছি, ডায়াগনস্টিক সেবা রেগুলার পাচ্ছি, সেটাই জনগণের স্বাচ্ছন্দ্যে ফিরে আসবে। জি, আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে আবার একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডাক্তার মোজাহিরুল হক, একটু আপনার কাছে জানতে চাই, একটি রেফারেল সিস্টেম নিয়ে আপনারা অনেক সময় কথা বলেন, আপনাদের সাম্প্রতিক যে কমিশনের পক্ষ থেকে রিপোর্ট দিয়েছে সেখানেও বলেছেন। আবার আরেকটি চিত্র দেখা যায়, একটি তথ্য এসছে, দেশের 62% মানুষ গ্রামে বাস করেন, শহরে থাকেন 38%, আর এই 38% মানুষের জন্যই 75% চিকিৎসক শহরে থেকে সেবা দেন। এই সংকটটাও কি আসলে স্বাস্থ্য খাতের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই যে ইস্যুটা এনেছেন আপনি, দেখেন আমাদের যে টায়ারগুলি, সেই ইউনিভার্সিটি থেকে শুরু করে ন্যাশনাল হসপিটাল থেকে শুরু করে, আপনি যদি আমাদের একটা ওয়ার্ড পর্যন্ত যান, এই যে একটা টায়ারগুলি আমাদের, এটা ইউনিক, পৃথিবীর কোথাও পাবেন না আপনি এত সুন্দর মানে টায়ারে আমাদের হেলথ কেয়ার সার্ভিস দেওয়ার কথা। একটু আগে উনি বলেছেন ফাংশনাল কতটুকু। তো এখন কথা হচ্ছে, আপনি স্ট্রাকচার দাঁড় করিয়েছেন একরকম, এবং স্ট্রাকচারকে যখন ফিট করেন, তখন সেইখানে যে জনশক্তি দেওয়ার কথা, একটু আগে বলতেছিলেন যে আমাদের নার্সের সংখ্যা যেটা হওয়া উচিত, ডাক্তারের সংখ্যা যেটা উচিত, স্পেশালিস্টের সংখ্যা যেটা থাকা উচিত, এবং অন্যান্য যারা নাকি আছেন স্বাস্থ্যকর্মী, তাদের সংখ্যা একটা উপজেলা হাসপাতালে আমরা ঠিক মতো দিতে পেরেছি কিনা, আর দিতে পারলেও তাদেরকে আমরা পাচ্ছি কিনা, জনগণ তাদেরকে পাচ্ছি কিনা। এখন আসেন, আমাদের কি না হতে পারে একটা উপজেলা হাসপাতালে। সেখানে যতগুলি স্পেশালাইজড সার্ভিস আছে, তারা কিন্তু অলমোস্ট সবগুলি মোটামুটি দিতে পারেন এখন, এবং তাদের সেই ম্যান পাওয়ার তাদের কিন্তু দেওয়া আছে। দেওয়া আছে বলতে আমি বলবো থাকুক আর না থাকুক, পোস্টিং দেওয়া আছে। এখন প্রশ্নটা আসছে যে তাদেরকে আমরা কতটা ইউটিলাইজ করছি, আর তাদের প্রেজেন্সটা কতটা এনশিওর করতে পারছি, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। তাহলে এটা খালি যে আমি উপজেলা হাসপাতালের কথা বললাম, এইটা এমন একটা ইউনিট হতে পারে যে ইউনিক ইউনিট, যেইটা ওই উপজেলার সমস্ত স্পেশাল কেয়ার থেকে শুরু করে সাধারণ কেয়ার, প্রিভেন্টিভ কেয়ার সবই দিতে পারবেন এই জায়গায়। আমার এখান থেকে বাইরে যেতে হবে না কখনো, এক্সেপ্ট আমরা একটা রেফারেল সিস্টেমের কথা সুপারিশ করেছি, দেখেছেন আপনারা, এক্সেপ্ট রেফারেল, সেটা আপওয়ার্ড অ্যাজ ওয়েল এজ ডাউনওয়ার্ডস। মানে রেফার আপনি উপরেও করতে পারবেন, মানে একটা উপজেলা থেকে আপনি জেলায় করতে পারবেন, আবার একটা জেলা থেকেও রেফার ব্যাক করতে পারবেন, যাতে ফলো আপ এগুলি হয়। আপনি দেখেন, এটা একটা ইউনিক সিস্টেম হতে পারে একটা লেভেল পর্যন্ত। আমরা এই জায়গাটায় আমাদের কমিশনের সুপারিশ আছে, কিন্তু আপনি দেখেন কতটুকু বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলবো না বাস্তবায়ন হয়ে যাবে, তবে বাস্তবায়নের কতটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই জায়গায় যাদেরকে সম্পৃক্ত করতে হবে তারা হলো লোকাল জনপ্রতিনিধি। লোকাল জনপ্রতিনিধিদের যদি আমরা এই জায়গাটায় সম্পৃক্ত করতে পারি, যে একটা উপজেলায় যে হাসপাতালটা আছে সেইটার পরিচালনা বোর্ডে
সেখানকার জনগণও থাকবে, জনপ্রতিনিধিও থাকবেন। তারা থেকে যদি এই কাজটা বাস্তবায়ন করতে পারেন উপজেলায়, তাহলে কিন্তু আপনি দেখবেন সারা বাংলাদেশের কত 400 কতটা না জি 450 মতো মানে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। প্রায় 456টা বোধ হয়, সেগুলো আরো ফাংশনাল। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন সারা দেশের যে হেলথ কেয়ার, সেটা সাইমালটেনিয়াসলি সারা দেশব্যাপী মানুষগুলি উপকৃত হবে। জি, ডাক্তার লেনিন চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি শুরুতে প্রিভেনশনের কথা বলছিলেন, সেটি রোগের কথা, মানে আমাদের এইখানে আমরা কি আসলে সেই দিক চিন্তা করে কোনো বাজেট বরাদ্দ করি কিনা, পরিবেশগত সংকট যাতে না হয়, যে কারণে একটা মানুষ রোগাক্রান্ত হতে পারে, সেই দিকটাও, মানে মানুষ যাতে রোগের শিকার না হন, সেই জায়গায় এখন দৃষ্টি দেওয়ার সময় হয়েছে কিনা, আপনি কিভাবে দেখেন? মানুষ যাতে রোগের শিকার না হয়, যদি এটাকে আমরা মূল কেন্দ্রবিন্দুতে রাখি, তাহলে আমাদের 3 ধরনের কাজ করতে হবে। একটি হচ্ছে যেসব কারণে মানুষ রোগাক্রান্ত হয় তার সেই কারণগুলোকে দূর করা। ধরুন, পরিবেশ যখন দূষণ হয় মানুষ রোগাক্রান্ত হয়, বাতাস হোক, পানি হোক, মাটি হোক। আমাদের চারপাশের প্রাণীকুল এবং উদ্ভিদকুল যখন তারা রোগাক্রান্ত হয়, আমরা মানুষেরা রোগাক্রান্ত হই। তার মানে এখনকার স্বাস্থ্য ভাবনা হচ্ছে মানুষের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য, প্রাণীকুলের স্বাস্থ্য, উদ্ভিদকুলের স্বাস্থ্য একই সাথে কিন্তু একই সূত্রে গ্রহীত। তো তাহলে যেহেতু একই সূত্রে এটা গ্রন্থিত, কি করতে হবে? পুরো স্বাস্থ্যকে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির থেকে বিচার করতে হবে এবং সমস্ত কিছুর মধ্যে মূল বিষয় থাকতে হবে মানুষের কল্যাণ। ধরুন, বাংলাদেশে টোবাকো ইন্ডাস্ট্রি বেশ জমজমাট আছে এবং সরকারও কোনো কোনো জায়গায় সেই তামাক সিগারেটের কারখানায় সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের কি অংশীদারিত্ব বা শেয়ার রয়েছে। এখন টোবাকোর কারণে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে, আবার টোবাকো থেকে, তামাক পণ্য থেকে আমরা রেভিনিউ মানে কর পাচ্ছি, আমরা ট্যাক্স পাচ্ছি, ধরা গেল 36,000 কোটি টাকা বা 33,000 কোটি টাকা, আর রোগাক্রান্ত হয়ে মানুষকে খরচ করতে হচ্ছে 86,000 কোটি টাকা বা 84,000 কোটি টাকা, কম বেশি যেভাবেই ধরেন। তার মানে অর্থনীতিবিদরা দেখছে এটাকে জিডিপি মানে মানি সার্কুলেট করছে, কারণ তাদের ভাবনায়, অর্থনীতিবিদদের ভাবনায় মানুষ কম থাকে, যেমন ধরুন হিসাবটা বেশি থাকে। হ্যাঁ, ফলে যে কাজটি করতে হবে প্রিভেনশনের জন্য একটি সামগ্রিক স্বাস্থ্য পরিকল্পনা, সেখানে শিল্প থাকবে, বন থাকবে, নদী থাকবে, সবই থাকবে। এইটি নিয়ে যদি একটি পরিকল্পনা করি, কার কোথায় দায়িত্ব, সেটা যদি আমরা ভাগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই প্রিভেন্টিভ মেডিসিন বা রোগ প্রতিরোধের দিকে যেতে পারবো। অধ্যাপক আব্দুল হামিদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটি কথা আপনারা বিভিন্ন সময় বলেন যে স্বাস্থ্য বীমা অনেক সময় আমরা উন্নত বিশ্বে যেই প্র্যাকটিসটি দেখি, আমাদের এইখানে সেই বাস্তবতা নেই, সেই ধরনের ল নেই, না কি কারণে এটি এখন পর্যন্ত দেখুন, স্বাস্থ্য বীমার জন্য কতটা দরকারি? স্বাস্থ্য বীমা একটা বিকল্প, স্বাস্থ্য অর্থায়নের একটা বিকল্প পদ্ধতি, কিন্তু আমাদের প্রেক্ষিতে সেটা প্রযোজ্য কতটুকু সেটা একটা বিবেচ্য বিষয়। আমাদের যেহেতু ইনফরমাল সেক্টরটা খুবই ছোট, 10-12% ইনফরমাল সেক্টরের বেসটা, যারা এমপ্লয়মেন্টে আছে তাদের বেসটা ইনফরমাল সেক্টর অনেক বেশি, প্রায় 87-88% আর কি। হ্যাঁ, এই ধরনের এত বড় ইনফরমাল সেক্টর দিয়ে স্বাস্থ্য বীমা করাটা খুবই ডিফিকাল্ট। আমি যদি সমগ্র মানুষের জন্য চিন্তা করি, এই যারা ফর্মাল সেক্টরে আছে তাদের দিয়ে শুরু করা যায়, সে ধরনের প্রচেষ্টা ছিল কিছুটা, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। সেই প্র্যাকটিসটা আমরা অব্যাহত রাখতে পারি, কিন্তু বীমা আপাতত আগামী 10-15 বছরে আমাদের বড় পরিসরে বীমা চালুর সুযোগ নাই। তাহলে কি করার সুযোগ আছে? আমাদের যে প্রচলিত যে সিস্টেমটা আছে সেটাকে আমরা বীমা না, কিন্তু বীমার আকারে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে আমাদের 3টা আননোন আছে যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা যখন সরকারি হসপিটালে যাই তখন আমরা নিজেরা জানি না বা আমাদের কোনো এন্টাইটেলমেন্ট নাই যে আমরা ওখানে গেলে কত টাকা সেবা পাবো। সরকারি হসপিটালে, ঢাকা মেডিকেলে যাচ্ছি, আমি যদি সেবা পেলাম, না পেলাম, আমার কিছু বলার নাই। তাহলে এটা একটা আননোন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সরকারি হসপিটালে কর্তৃপক্ষ জানে না যে একজন রোগীকে আসলে কত টাকার সেবা সে দিচ্ছে, কত মূল্যের সেবা দিচ্ছে। 3 নম্বর আননোন যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র জানে না যে রাষ্ট্রের মেশিনারি ব্যবহার করে
সে যে টাকাটা খরচ করছে সে আসলে কত লক্ষ হাজার কোটি টাকা সেবা প্রডিউস করছে, সে তো খরচ করছে কিন্তু সে তো ভ্যালু অ্যাডেড হচ্ছে, তাই না? তাহলে এই 3টা আননোনের উত্তর যদি পাওয়া যেত তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা বিমার মতো কাজ করতো। তাহলে এটার জন্য যেটা দরকার সেটা হলো এখন কিন্তু একটা চমৎকার সুযোগ এসেছে। সেই সুযোগটা হচ্ছে যে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই যে 4.5 কোটি মানুষকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড দিবে, এই ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকার যে আর্থিক সহায়তা সেটা দিক সরকার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটার সাথে হেলথ বেনিফিটটা যোগ করে দিক। যেহেতু প্রত্যেক পরিবারকে একটা কার্ড দেওয়া হচ্ছে, তাহলে এখানে যদি একটা হেলথ বেনিফিট যোগ করে দেয়, যেমন সাপোজ আমরা শুরুতেই বলতে পারি যে 50,000 টাকার একটা হেলথ বেনিফিট যোগ করুক, তাহলে এই লোকটা যখন কার্ডটা নিয়ে এই হেলথ বেনিফিটের এই সিলিংটা সহ হসপিটালে যাবে তখন কিন্তু তার এম্পাওয়ারমেন্ট হবে। কারণ তখন সে যদি স্বাস্থ্যসেবা না পায় তাহলে কিন্তু সেই কার্ডটা সে দেখাতে পারবে যে লোক আমি সরকারি প্রতিষ্ঠানে না সরকারি প্রতিষ্ঠানে, শুরুটা করতে হবে সরকারি প্রতিষ্ঠানে, ঠিক আছে? তাহলে এ কিন্তু স্বাস্থ্যসেবাতে যে এম্পাওয়ারমেন্টটা সেটা হলো। অন্যদিকে সরকারি হসপিটাল যে ব্যয় করে না, তাদের যে গাফিলাতিগুলো থাকে বা জটিলতাগুলো আছে, সেই জায়গা কিন্তু যে ব্যয়ের জন্য তাদের কিন্তু তাড়নাটা তৈরি হবে। কারণ একদিকে মানুষ স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছে কার্ড এবং সিলিং, কিন্তু ওখানে সে পাচ্ছে না, তাহলে সেটার কিন্তু আরো বাড়বে। এবং যেটা হবে রাষ্ট্রের যেটা হবে সেটা হলো এটা যখন দিন বছর শেষে হিসাব করা হবে তখন রাষ্ট্র দেখবে যে তার মেশিনারি ব্যবহার করে সে 42,000 কোটি জায়গায় হয়তো আরো 5 গুণ বেশি সেবা প্রডিউস করছে। তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।